রেকর্ড স্টার্ট। আমরা সেকেন্ড ক্লাস আজকে। প্রথম ক্লাস ছিল আমাদের, আমরা প্রথম ক্লাসে একটু ব্রিফ আলোচনা করেছিলাম যে কিভাবে কি কি পড়ানো হয়। আমরা সেকেন্ড ক্লাস আজকে নিব ভার্বের, আর লাস্ট ক্লাস একটা থাকবে, সেটা হচ্ছে আমাদের বাংলার উপর থাকবে, বাংলা ব্যাকরণের একটা টপিকের উপর। তো আজকে হচ্ছে আমাদের ভার্বের ক্লাস। ভার্বের বলতে আমরা স্পেসিফিক্যালি করে নিয়েছিলাম, গত ক্লাসে যারা করেছি তারা জানি যে আমরা এরকম একটা চার্ট করেছি না? জি হ্যাঁ, এরকম একটা চার্ট পড়েছি। তো আমরা আজকে যেটা করব, এই চার্টের এই ডান দিকের অংশটা, মানে আমরা গত ক্লাস ফাইনাইটটা বুঝেছিলাম, ডান দিকে আজকে এই যে নন ফাইনাইটের অংশগুলা আজকে ক্ল্যারিফাই করব। এবং আমি যে বলেও দিয়েছিলাম তোমাদের গ্রুপের মধ্যে, মেসেঞ্জার গ্রুপের মধ্যে, যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা মানে আমরা পেইড ক্লাসও আর মানে রিপিট করব না, ঠিক না? আমরা বলে দিয়েছি কিন্তু অলরেডি। তো আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, তোমার গ্রুপের মধ্যেও মানে দেওয়া থাকবে, সরি আমরা আপলোডও করে রাখবো। তারপরে তোমরা হচ্ছে আস্তে আস্তে জিনিসগুলা পেতে থাকবো। সো বেসিক্যালি আমি আর কথা না বাড়াই, আমি ডিরেক্ট স্টার্ট করি। তো দেখো, যেটা শুরুতেই ছিল একদম আমাদের নন ফাইনাইট। তো মনে আছে ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট আর একটা নন ফাইনাইট। ফাইনাইট ভার্বের দাদা একটা ডেফিনেশন দিয়েছিলাম, মনে আছে কিছু? ওই যে ফাইনাইট ভার্ব হচ্ছে সেন্টেন্সের মানে ওই যে সাবজেক্টের নাম্বার অনুযায়ী নির্ধারণ হয়। শুধু নাম্বার? সাবজেক্টের শুধু নাম্বার না, আমরা শুধু নাম্বার পড়ি নাই, আমরা বলেছিলাম ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুযায়ী ভার্বের রূপের পরিবর্তন করে। ঠিক আছে, তিনটা জিনিস বলছিলাম, একটা বলছি পার্সন, একটা বলছি নাম্বার, আর একটা বলছি ভার্ব। আর কি কি হচ্ছে বলছি? ভার্বের টেন্স, ভার্বের টেন্স, ভার্বের নাম্বার আর হচ্ছে পার্সন, এই তিনটা যে পরিবর্তন করে। তো ফাইনাইট ভার্ব যদি এটা হয়, ফাইনাইট ভার্ব যদি এটা হয় যেটা হচ্ছে এই তিনটা অনুযায়ী রূপ পরিবর্তন করে, নন ফাইনাইট ভার্ব হচ্ছে ঠিক তার উল্টো। নন ফাইনাইট ভার্ব হচ্ছে কখনো তাদের রূপ পরিবর্তন করে না। বলো, নন ফাইনাইট ভার্ব কি করে না? কখনো রূপ পরিবর্তন করে না। কখনো রূপ পরিবর্তন করে না। তো নন ফাইনাইট ভার্বের আমরা আরেকটা নাম বলেছিলাম, মনে আছে কি? মনে আছে না ভুলে গেছি? আমি হয়তো বা লেকচার শিটটা দেখাইলে কিছু মনে পড়তে পারে। এই যে এইরকম একটা নাম ছিল, তো নন ফাইনাইট ভার্বের আরেকটা নাম কি? ভার্বাল। ঠিক আছে, তো নন ফাইনাইট ভার্বের আরেকটা নাম হচ্ছে ভার্বাল। তো হচ্ছে এই যে ভার্বাল, এই ভার্বালের আমরা আমরা দুইটা জিনিস, এই কারণে একই জিনিস আমরা জাস্ট এই তিনটা আজকে খুব ক্লিয়ার করব। এবং অলরেডি 8 মিনিট হয়ে গেছে, আমরা একটু ফার্স্ট যাব। তো সবচেয়ে প্রথম আসি ইনফিনিটিভ। সবচেয়ে প্রথম এটা কি? ইনফিনিটিভ। ঠিক আছে, হ্যাঁ, ইনফিনিটিভের মধ্যে, ইনফিনিটিভ তোমরা যেভাবে জানো আমরাও সেম জানি, যে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ মানে কি জানি আমরা? টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, আমরা তাদের বলি। তো এখানে দেখতেছি আমরা দুই রকম ইনফিনিটিভ, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, একটা হচ্ছে টু প্লাস ইনফিনিটিভ। কি কি ইনফিনিটিভ বলো তো? বেয়ার ইনফিনিটিভ আর একটা হচ্ছে টু প্লাস ইনফিনিটিভ। একটা বেয়ার, একটা হচ্ছে টু প্লাস ইনফিনিটিভ। বেয়ার মানে হচ্ছে জিরো, বেয়ার মানে হচ্ছে শূন্য। ঠিক আছে, বেয়ার মানে কি? শূন্য। বেয়ার মানে শূন্য। যে বেয়ার তার মানে হচ্ছে এগুলাতে কেন শূন্য বলে আমরা তা বলবো, তার আগে আমি তোমাকে বলি
ইনফিনিটিভ মূলত 4 ভাবে কাজ করে, বলো কয় ভাবে কাজ করে? 4 ভাবে। 4 ভাবে। ঠিক আছে, তোমরা নোট ডাউন করে রাখতে পারো বা ইভেনচুয়ালি যখন কোর্স করবা তখন তো লেকচার শিট পাবাই। ঠিক আছে, তো দেখো 1 নাম্বার হচ্ছে ভার্বের বাক্যের সাবজেক্ট হিসেবে বা ভার্বের সাবজেক্ট হিসেবে। 1 নাম্বার কি? ভার্বের সাবজেক্ট। বাক্যের সাবজেক্ট হিসেবে। তো আমরা যদি একটা লাইন বলি এরকম, টু লার্ন ইংলিশ ইজ এসেনশিয়াল। কি বললাম? টু লার্ন ইংলিশ ইজ এসেনশিয়াল। এখন খেয়াল করে দেখো, এটার মধ্যে এই যে টু এর পর একটা ভার্ব হইছে, টু লার্ন। তো ইংলিশ এসেনশিয়াল মানে হচ্ছে ইংলিশ পড়া আমাদের জন্য এসেনশিয়াল, ঠিক কি না? জি। জি, তো এখানে টু লার্ন এটা বাক্যের সাবজেক্ট না? এটা ফার্স্ট বলবো, ফার্স্ট। হ্যাঁ। হ্যাঁ, তো টু লার্ন বাক্যের সাবজেক্ট, ইনফিনিটিভ এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে হইছে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস। জি, ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে অবজেক্ট। আমি যদি এই জিনিসটাকে বললাম, দাদা loves to learn English, তো এখানে এইটা বাক্যের অবজেক্ট হয়ে গেল না, যে দাদা কি ভালোবাসে? জি। ঠিক আছে, তো একটা ছিল সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। আমরা ইনফিনিটিভের দুইটা ব্যবহার পেলাম। ইনফিনিটিভ 1 নাম্বার কি কি ব্যবহার হতে পারে? তাড়াতাড়ি বলো। জি। 1 নাম্বার কি হিসেবে ব্যবহৃত ইনফিনিটিভ হবে? উইথ সাবজেক্ট। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট, আরেকটা কি মানে হিসেবে ব্যবহৃত হতে পারে? বাক্যের আরেকটা হচ্ছে আর অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট হিসেবে। হ্যাঁ। তো এই হচ্ছে দুইটা ব্যবহার। 3 নাম্বার ব্যবহার কি? যখন আমরা সাবজেক্টও বুঝাইবো না, অথবা আমরা যখন হচ্ছে সাবজেক্ট বুঝাবো, বা আরেকটা জিনিস যখন আমরা বুঝাবো উদ্দেশ্য, যখন আমরা কি বুঝাবো? উদ্দেশ্য বা উদ্দেশ্য। aim। উদ্দেশ্য। হ্যাঁ, যদি আমি বললাম উই স্টাডি টু লার্ন সামথিং, তো দেখো আমরা সামথিংটা শর্ট করে লিখি, তো এখানে আমাদের পড়ার উদ্দেশ্য কি? জি দাদা। পড়ার উদ্দেশ্য কি এখানে আমাদের? কিছু শেখা। কোনো কিছু শেখা। আরে তাহলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া। আচ্ছা, তোর জন্য ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া, গ্রেট। তো এই কারণে তুমি এখন রাইট ট্র্যাকে আছো, সমস্যা নাই। তো উই স্টাডি টু লার্ন সামথিং, তো এটা হচ্ছে আমাদের এইম। তাহলে একটা ইনফিনিটিভ কয় ভাবে ব্যবহার হইতে পারে? 3 ভাবে। 3 ভাবে। কি কি? 3 তাড়াতাড়ি বলো তো, ভাবে। তাড়াতাড়ি বলো। বাক্যের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট এই, হিসেবে, আর আর হচ্ছে সাউন্ড এরকম করে উদ্দেশ্য আসতেছে, বোঝালে। ইশরাতের সাউন্ড এরকম করে আসতেছে রে। ঠিক আছে, ভেঙে ভেঙে ওকে। আসতেছে, একটু ক্লিয়ার ভাবে বলি। বলো কয় ভাবে ব্যবহার হতে পারে? 3 ভাবে। হ্যাঁ, কি কি? তাড়াতাড়ি বলো। বাক্যের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, আর উদ্দেশ্য বোঝালে। গ্রেট। তো এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। এটা আমাদের কি? ইনফিনিটিভ। ক্লিয়ার? বুঝে গেছি? তো আমরা পরেরটায় যাই। দেখো, এটা হচ্ছে আমাদের নরমাল ইনফিনিটিভ। হ্যাঁ, তো পরেরটা জি হচ্ছে, দাদা। পরেরটা হচ্ছে আমাদের এই টু ইনফিনিটিভের মধ্যে আরো ভাগ আছে, সেটাতে আমরা যাব পরে, সমস্যা নেই। পরে আসো বেয়ার ইনফিনিটিভ কি জিনিস। বেয়ার মানে আমি আগেই বলে দিছি, বেয়ার মানে হচ্ছে জিরো। বেয়ার মানে কি? 0। জিরো। আমি তোমাকে এখন একটা লাইন লিখতেছি, তাহলে তুমি না আইডিয়া পেয়ে যাবা যে জিরো জিনিসটা কি। ঠিক আছে, এটা তো বুঝছি, এটা আমি মুছে ফেললাম। ওকে, আমি মনে করে একটা লাইন লিখলাম, তুমি বুঝে যাবা যে জিরো কি জিনিস। আই স হিম ক্রস দা রোড, মানে কি এটার? তাড়াতাড়ি বলি, মানে কি? আমি তাকে রোড ক্রস করতে দেখি। আমি তাকে রোড ক্রস করতে দেখেছিলাম, ঠিক না? তোমরা ফার্স্ট রেসপন্স করে 14 মিনিট চলে গেছে আমাদের। তো আই স হিম ক্রস দ্য রোড মানে হচ্ছে আমি তাকে রোড ক্রস করতে দেখেছিলাম। এখন তুমি খেয়াল করো, আমি যদি এই সেন্টেন্সটাকে এভাবে লিখি, আই স হিম টু ক্রস দ্য রোড, তাহলে কি আমি ভুল লিখলাম? না। আমি ভুল লিখি নাই, ঠিক না?
আমি আরেকটা সেন্টেন্স দেখাই। আমি মনে করো লিখলাম প্লিজ হেল্প মি টু, বা আমি টু এখানে কমিট করে দিই, আমি বললাম প্লিজ হেল্প মি ডু দা ওয়ার্ক। এখন এই সেন্টেন্সে আমি আবার লিখলাম প্লিজ হেল্প মি টু ডু দা ওয়ার্ক। তো এখন দেখো এই সেন্টেন্সটাকে আমি ভুল লিখলাম পরেরটা? না না। না। তো ব্যাপারটা হচ্ছে আমরা তাহলে এখানে বুঝতে পারতেছি কিছু কিছু সেন্টেন্সে আমরা টু কে ওমিট করতে পারি। ওমিট মানে সরায় দেওয়া, রিমুভ। আমরা কিছু কিছু সেন্টেন্সে আমরা টু কে ওমিট করতে পারি। তো এখন তোমার কাছে কোশ্চেনটা কি হতে পারে যে এটা কি সেন্টেন্স তোমার কি মনে হয় এটা কি সেন্টেন্স অনুযায়ী ওমিট করতে পারি নাকি ভার্বের কারণে ওমিট করতে পারি? ভার্বের কারণে। ভার্বের কারণে। ভার্বের কারণে যদি ওমিট করি তার মানে দুনিয়াতে কিছু কিছু ফিক্সড ভার্ব থাকার কথা যাদের পরে আমরা ইনফিনিটিভের টু কে ওমিট করে দিতে পারি। ওই যে লিস্টে আছে চার্টের। হ্যাঁ, তো এখন এই লিস্টটাই হচ্ছে আমাদের এই জায়গায় দেওয়া। গ্রেট। তার মানে হচ্ছে এই যে ভার্ব গুলা কি কি একটা না একটু পড়ো তো। প্রথমটা কি? তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি। লেট, মেক, হ্যাভ, Let's get, make, have, get, see, see, feel, hear, help, hear, help, observe, observe, ওভার ইয়ার। ওয়াচ, হ্যাভ, নোটিস। হ্যাঁ, ওভার ইয়ার, ওয়াচ, হ্যাভ, নোটিস। তো এই ভার্ব গুলার পরে আমাদের এই থিওরি অনুযায়ী টু কে আমরা সরায় দিতে পারি, ঠিক না? ইয়েস। ইয়েস। তো টু কে যখন সরায় দিলাম তখন এখানে জিরো হয়ে গেল না ব্যাপারটা? ইয়েস, তার মানে বিয়ার। তার মানে একে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। তাইলে আমাকে বাচ্চারা বলো যে বেয়ার ইনফিনিটিভ কি তাইলে সেন্টেন্স অনুযায়ী ফাইনালাইজ করব আমরা নাকি ভার্ব অনুযায়ী ফাইনালাইজ করব? ভার্ব অনুযায়ী। ভার্ব অনুযায়ী ফাইনালাইজ। আর দুনিয়ার যে কোনো ভার্বের সাথে বসাইতে পারবো নাকি সিলেক্টিভ ভার্বের সাথে? সিলেক্টিভ ভার্বের সাথে। হ্যাঁ, সিলেক্টিভ ভার্বের সাথে বসাইতে পারবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিবে কেমন জানো? তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিবে এম আই ক্লিয়ার টু এভরিওয়ান? সবাইকে আমার ভয়েস শুনতে পাচ্ছি? জি। যদি কারো জি। কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয় বা জি। বলতে সমস্যা হয় চ্যাট অপশন অন আছে, তুমি জিজ্ঞেস করতে পারো। তো দেখো পরীক্ষায় Okay. কোশ্চেনটা আসবে কিভাবে? পরীক্ষায় কোশ্চেনটা আসবে এরকম যে এই যে আমি একটা লাইন লিখলাম না এখানে, এই যে হোয়াইট বোর্ডে দেখো একটা লাইন লিখছি না, এই যে আই স হিম টু ক্রস দ্য রোড, আই স হিম ক্রস দ্য রোড। তোমাকে সেকেন্ড লাইন থেকে কিছু দিবে না, তোমাকে প্রথম লাইন দিয়ে তোমাকে স হিম এর পরে একটা ড্যাশ দিবে। তোমাকে স হিম এর পরে একটা কি দিবে? ড্যাশ। ড্যাশ দিবে। আমি তোমাকে Dash. বোঝানোর জন্য বলি। আমি এটা চাইলে হচ্ছে তোমাকে লেকচার শিটে দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে দেইনি কারণ এটা আমার বোঝানোর দরকার। তুমি মনে করো এই সবগুলোকে বাদ দিয়ে দাও। এখন তোমাকে এখানে এই জায়গায় দেওয়া হচ্ছে এটার বদলে দেওয়া কেটে দিয়ে এরকম মনে করো ড্যাশ দেওয়া, ঠিক আছে? এখন তোমার অপশন গুলো খেয়াল করো। 1 নাম্বার অপশন টু ক্রস, 2 নাম্বার অপশন ক্রসড, 3 নাম্বার অপশন ক্রস, আর 4 নাম্বার অপশন হচ্ছে ক্রসিং। এখন তুমি উত্তরটা জানো, বলো উত্তরটা কি? ক্রস। কত নাম্বার? নাম্বারটা টু বলো। 3। ক্রস নাম্বার। আচ্ছা, যে যার উত্তর দিতে পারো। একজন উত্তর দিছে দেখে আরে ওইটা ঠিক এমন তো না। আচ্ছা, কেউ To বলতে cross চেষ্টা the করো। road. 1 কোশ্চেনটা আবার করেন। আই স হিম কোশ্চেন তো এখানে সামনেই আছে, To cross the road. মানে এক নাম্বার আসো কয়েকজন, ঠিক না? হ্যাঁ, এক আমার কাছে নাম্বার। তো একও মনে হচ্ছে তিনও মনে হ্যাঁ, হচ্ছে। নাম্বার 1। না, এই যে লোকজন যারা এখন Number one মনে হচ্ছে হবে। তিনও মনে হচ্ছে, এইটা খুবই আজাইরা কাহিনী। একটাতে কনফার্ম থাও। 3 আই স Number one. হিম টু ক্রস দ্য রোড। আচ্ছা, To cross the road এখন হবে। আমি বলি, এখন মূলত ঘটনাটা আমি তোমারে বলি। ঘটনাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে পরীক্ষার খাতায় আমি আজ পর্যন্ত আমার ডি ইউনিটের পোলাপেন যাদেরকে আমি টিউশন করাইছি বা যাদেরকে পড়াইছি, আজকে এই বছর হচ্ছে আমার 4 নাম্বার বছর, আমি যাদেরকে পড়াইছি
তোমাকে আমি আজকে পড়ানোর আগে আমি একটা টেস্ট নেই সবারই, মানে যখন আমার কোচিং এ ভর্তি হয় তখন আমরা টেস্ট নেই, একটা ইনিশিয়েটিভ টেস্ট, তাইলে আমি বুঝি পোলাপাইন কেমন। প্রত্যেকটা পোলাপাইন আনসার করে 1 না 2 না 3 না আনসার করে 4, আই স হিম ক্রসিং দ্য রোড। এবং তোমাকে আজকে আমি বলে দিয়েছি দেখা প্রত্যেকটা স্টুডেন্ট এই আনসারটাই করে, আই স হিম ক্রসিং দ্য রোড, কারণ সবাই ওই জিনিসটাই পড়েছে, রোড ক্রস করে, ক্রসিং করে, ঠিক না? সাউন্ডটা একটু মিউট করি কারণ বাকিরা ডিস্টার্ব হচ্ছে। তো ব্যাপারটা বুঝো, ব্যাপারটা হচ্ছে কি, এইটা পোলাপেন ভুল করে। এখন তুমি নিয়ম জানো, এখন তুমি জানো যে 2 ক্রস হইতে পারে, ক্রস হইতে পারে, বাট তুমি উত্তর দিবা কি? পরীক্ষায় তো তোমার 2টা উত্তর দিবে না, আর তোমার ডেফিনেটলি ইচ্ছা করে ভুল দেয় না। এখানে তোমার পারফেক্ট উত্তর হচ্ছে 3, ক্রস দ্য রোড। লজিক কি? সেটাই। লজিক হচ্ছে 2 ক্রস কারেক্ট হইতো যদি এখানে ক্রস না থাকতো। না থাকতো। বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ টপিক তো বেয়ার ইনফিনিটিভ। টপিকের জন্য না, টপিক রে হাঁটাও। মনে করো পরীক্ষায় তো টপিক নাই, পরীক্ষায় তো মিক্স করে আচ্ছা। কোশ্চেন। পরীক্ষায় তোমার মনে রাখতে হবে এখানে ভার্ব আছে স, ওকে। ঠিক আছে? ভার্ব যেহেতু স আছে, এই লিস্টের মধ্যে, আমাদের এই লিস্টের মধ্যে ভার্ব সি আছে না? Yes. আছে। তো লিস্টের মধ্যে যদি ভার্ব থাকে, তুমি চক্ষু বন্ধ করে টুরে বাদ দিয়ে দিবা। Okay. আমার কথাটা বুঝতে পারছো না পারো নাই? বুঝছি জি দাদা। দাদা। এই হচ্ছে ঘটনা। মানে বুঝতে 2 ক্রস ভুল না, বাট যখনই বাক্যের মধ্যে স থাকবে তখনই যদি অপশনের মধ্যে খালি ক্রসটা থাকে, তাহলে ক্রস ইজ দ্য পারফেক্ট answer. আনসার এন্ড ইজ দ্য ফাইনাল আনসার, ইজ দ্য রাইট আনসার। বুঝা গেছে? জি। Yes দাদা। তো এই হচ্ছে তোমাকে বেয়ার ইনফিনিটিভ থেকে কোশ্চেন আসে কিভাবে। তো আমি আশা করি তোমাদের ইনফিনিটিভটা বুঝাইতে পারছি। বেয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভ ক্লিয়ার, ঠিক? আরো কোনো কোশ্চেন? জি। হ্যাঁ দাদা। নাই। তো আমরা চলে যাব পার্টিসিপলে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এখন 2 নাম্বারটা পার্টিসিপলে। মনে রাখবা দাদা একটা জিনিস লিখে দিচ্ছে, এরপরে এই জিনিসটার কখনো ভুল করবা না। আমি এটা ইরেজ করে দিলাম। তো আমি একটা জিনিস লিখে দিচ্ছি, এই জিনিসটা মাথায় রাখবা জীবন। পার্টিসিপল ইজ ইকুয়াল টু ভার্ব প্লাস এডজেক্টিভ। পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। 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 এটা প্রোনাউন্স হবে অ্যাডজেক্টিভ, ডি বাদ। ডি মনে করো নাই। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তো ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মানেই হইতাছে ভার্ব প্লাস কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে। তো বাক্যে যেটা ভার্ব আর অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা সোজা বাংলায় কি বলি? Participle. ওকে। তো এই যে পার্টিসিপল মিয়া, এই পার্টিসিপল মিয়া দেখো এখানে হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা কি? পারফেক্ট Perfect পার্টিসিপল। participle. ওকে। তো প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট পার্টিসিপল। এখন মজার ব্যাপার হচ্ছে তোমরা হয়তোবা অনেকে জানি না যে প্রেজেন্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল কি, কিন্তু আই এম কোয়াইট শিওর এখানে যতজন আছো তারা সবাই মানে একজনও বাদ নাই, তারা সবাই প্রথম 2টা চিনো, 3 নাম্বারটা চিনো না। তুমি বলতে পারো না দাদা আমি প্রেজেন্ট পার্টিসিপল, আপনি আমার যদি জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না। আপনি আমার পাস্ট পার্টিসিপল জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না। বাট আমি তোমাকে আর 2 মিনিটের মধ্যে তোমাকে বুঝাই দিব যে তুমি আসলে এই 2টা জিনিস জানো। হয়তোবা মনে করো এমন একটা জিনিস, ওই যে ধরপরানি রোগের ডাক্তারের নাম কি? বুক ধরপরানি রোগের ডাক্তারের নাম কি? ওইটা তো হার্ট স্পেশালিস্ট। ওইটার নাম কি? তো নাই। তোমার হার্ট স্পেশালিস্ট মানে ওনার একটা নাম আছে না? কার্ডিওলজিস্ট। সাবরিনা। হ্যাঁ, সাবরিনা। তো ঘটনা হচ্ছে ও আচ্ছা। ও আচ্ছা। এমন ভাব হইছে কয়েকটা আলাই লোক কোথায় আছে, নিয়ে যায়? জীবনে সাবরিনাকে আমরা তো এগুলোর নামই জানি না, চিনিও না, আমরা তো দেশেই থাই না। সেটাই দাদা, আমিও শুনতে যাম। হ্যাঁ। আপনি দাদা ওইটা পয়েন্ট আউট করছেন আমি বুঝিই নাই। আচ্ছা, বাচ্চাটা শুনছে। আমি ধরফরানি পয়েন্ট আউট করছি, অন্য কিছু না। এখন আমার কথা শোনো, খালি অন্যদিকে নেই, ঠিক আছে? ইট ইজ রেকর্ডিং, ঠিক আছে? এখন আমার কথাটা শোনো। ব্যাপারটা হচ্ছে এরকম
যে তুমি ওই যে তুমি হয়তোবা ডক্টর সাবরিনা চিন্তা না, তুমি হয়তোবা এই কার্ডিওলজিস্ট এই নামে চিন্তা, বাট এখন আমি তোমারে চিনায় দিছি দেখা তুমি চিনতেছো, হ্যাঁ ওই মহিলা যার ছবি দেখতাম। তো এই হচ্ছে অবস্থা। হুম। তো এইখানেও ঘটনাটা হচ্ছে সেম। পার্টিসিপল তিন প্রকার, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা হচ্ছে পারফেক্ট। প্রেজেন্টটা কি? Perfect. প্রেজেন্টটা কি? তোরা কি ছোটবেলা থেকে আজ পর্যন্ত টেন্স পড়ছস? জি দাদা। জি দাদা হ্যাঁ, দাদা। করেছি। টেন্স পড়েছি, গ্রেট। কোশ্চেন টেন্স যদি পড়ি তাইলে একটা জিনিস আমরা সারা জীবন পড়ছি, আই এম ইটিং রাইস। মানে এটা ছাড়া আর কোনো বাক্য ছিল না, ঠিক আছে? আই এম ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, মানে আমি সারা জীবন ভাতই খাবো। Rice is eaten by me. ও আচ্ছা, great. আচ্ছা এখন আমার কথা শোনো। মধ্যে যেতে এই যে ইটের সাথে তুমি একটা আইএনজি লাগাইছো, বলো ইটের সাথে কি লাগাইছো? ING. আইএনজি লাগাইছো, এইটাই তোমাকে এটাই প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল। বানায় দেয়। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে? প্রেজেন্ট পার্টিসিপলের ফরমেশন হচ্ছে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট ING. পার্টিসিপলের ফরমেশন কি? ভার্বের সাথে Verb আইএনজি। ing. ভার্বের প্রেজেন্ট ভার্বের ফর্মের সাথে সাথে আইএনজি। হ্যাঁ, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। গুড, ভালো একটা কথা বলছো, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের ফর্ম। এখন আমার একটা কথা বুঝো, তোমার মনের মধ্যে কি একটা কোশ্চেন জাগা উচিত না এই জায়গায়? ভাই আমি না বলবো না কোশ্চেন, কার মনে কোশ্চেন আছে? কি কোশ্চেন? মানে দেখি এটাই তো এটাই চিন্তা বড় করে দাও question। যে কোনো কোশ্চেন থাকার কথা কিনা। এটাই তো কি কোশ্চেন, এটা একটা বড় কোশ্চেন। হইছে, অনেক জোস, অনেক ভালো লাগছে, কিন্তু ভালো লাগেনি। কোশ্চেন থাকা উচিত যে দাদা উপরে আপনি বলছেন যে এটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, তো আই এম তাহলে ইটিং এখানে adjective-টা কি আই এম ইটিং রাইস কাজ এর করছে? মধ্যে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কোন অ্যাঙ্গেলে কাজ করতেছে? ঠিক আছে, বুঝছেন না? এখন তোমার উত্তরটা হচ্ছে, দেখো আমি কিন্তু কখনো বলি নাই শুধু ভার্বের কাজ করবে, ঠিক আছে? আমি কখনো বলি নাই শুধু ভার্বের কাজ করবে। আই সেড ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করবে, মানে ভার্বও থাকবে সে, অ্যাডজেক্টিভও থাকবে সে। তো যখন আই এম ইটিং রাইস বলতেছি তখন ইটিং তো ডেফিনেটলি একটা ভার্ব, ঠিক না? আর জি আর অ্যাডজেক্টিভ কখন বলতেছে? তখন তার ওই অবস্থায় কাজের অবস্থাটা বোঝাচ্ছে। তখন তার কি বোঝাচ্ছে? কাজের অবস্থাটা বোঝাচ্ছে। কাজের অবস্থাটা বোঝাচ্ছে। দ্যাটস ইট। তো এই কারণে হচ্ছে তাকে আমরা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বলি। তাকে আমরা কি বলি? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বলি। তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল গেল, প্রথমটা ডান। এখন সেকেন্ডটা কি ছিল দেখো? সেকেন্ডটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। Past আমার মনে হয় তোমরা জানা উচিত, আমি আর দেখানোর দরকার নেই, বাট তারপরেও বলো তোমরা জানো কিনা। কেউ জানি? দাদা একবার বলো, ভুলে গেছি। মানে পাস্ট পার্টিসিপলটা কি ডেফিনেটলি জানা উচিত, ডেফিনেটলি। একটা something। হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা, তাহলে কাজ করে। বাবা পাস্ট পার্টিসিপল হচ্ছে, তোরা কখনো ওই যে কনজুগেশন অফ ভার্ব পড়ছিস? এখন তোরা কইতে পারিস দাদা এই কনজুগেশন অফ ভার্ব কি জিনিস? হ্যাঁ আমি যদি দেখায় দেই তাহলে ঠিকই কবি যে পড়ছি হ্যাঁ দাদা, দাদা। পড়ছি। আর তাহলে কনজুগেশন অফ ভার্ব কি? এই যে আমরা ওই যে এই পড়তাম না, এটি পড়েছি At কোনোদিন? ইটা টিটান, হ্যাঁ এগুলাই। ইটেন এগুলো পড়ি নাই? হুম। এটা জি হচ্ছে স্যার এগুলাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। তো কনজুগেশন অফ ভার্বের যে 3 নাম্বারটা, ওইটাই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওইটা ভার্বের কি ফর্ম? পাস্ট Past পার্টিসিপল। participle. পার্টিসিপল। তো আমি কি ভুল বলেছি যে প্রথম দুইটা তোরা চিনিস? স্যার ঠিক না? প্রথম দুইটা তো তোরা চিনস, তাহলে চিনস না খালি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, চিনিস না কোনটা? Perfect Perfect. participle. এক্স্যাক্টলি, পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল কি? পারফেক্ট পার্টিসিপল খুবই ইজি একটা জিনিস, জাস্ট আমি এটা লিখে দিচ্ছি তোমরা বুঝে যাও, জাস্ট খুবই ইজি একটা জিনিস। পারফেক্ট পার্টিসিপলের কাজ হচ্ছে হ্যাভিং থাকবে প্রথমেই, কি থাকবে? হ্যাভিং থাকবে। হ্যাভিং প্লাস ভার্বের ওই 3 নাম্বার ফর্মটা। ভার্বের কয় নাম্বার ফর্মটা? ও আচ্ছা 3 নাম্বার ফর্মটা। আচ্ছা আমি V3 যদি আমি যদি এরকম একটা বাক্য লিখি, হ্যাভিং ওই যে ভাত খাওয়াই সবগুলোরে,
having eaten rice I went to bar না সরি bad ভাত খায় বারে গেলে সব উল্টায় দিব ঠিক আছে না সিরিয়াসলি কথা সত্য এখন দেখো having plus verb ঠিক having eaten rice I went to bed ভাত খেয়ে আমি বেডে গিয়েছি তো এই দেখো খেয়াল করে এখানে having plus eaten এটা হচ্ছে আমাদের ফরমেশন অনুযায়ী মিলেছে এবং ভাত খাওয়ার পরে তার মানে হচ্ছে সেটা আমাদের অ্যাডজেক্টিফাইও করতেছে সময়টার অ্যাডজেক্টিফাই করতেছে না ঠিক আছে ভাত খাওয়ার পর সময়টাকে অ্যাডজেক্টিফাই করতেছে না যেহেতু অ্যাডজেক্টিফাই করতেছে তার মানে সে একই সাথে ভার্বেরও কাজ করছে অ্যাডজেক্টিভেরও কাজ করছে তো আমাদের পার্টিসিপলের নিয়মও থাকলো না থাকলো এন্ড দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল এটাকে কি পার্টিসিপল বলি পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল সো আমরা যদি র‍্যাপ আপ করি পুরো ব্যাপারটারে তাহলে দেখো তুমি আমাকে বলতে পারো কিনা তো পার্টিসিপল মূলত কি কি হিসেবে কাজ করে বলো খুব ইজি বলো একটু আগে বলছি ডোন্ট মেক মি ডিসঅ্যাপয়েন্টেড ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে গ্রেট তারপরে বলো পার্টিসিপল কয় প্রকার তিন প্রকার কি কি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপলটা কিভাবে বুঝবো ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি আইএনজি থাকে ওকে গ্রেট এবং এটা আমরা কোথায় দেখতে পাই সে শুন তাড়াতাড়ি বলো বললাম একটু আগে আমরা কোথায় দেখতে পাই এই দেখ সব খেয়াল আছে আই এম ইটিং রাইস এটা কোথায় দেখি আমরা প্রেজেন্ট টেন্সে দেখতে পাই প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেই আর কোথাও দেই না প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখা যায় হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস থাকলেই হইলো বলো কি হ্যাঁ থাকলেই সব হইলো কন্টিনিউয়াসে দেখা যায় কন্টিনিউয়াস থাকলেই হবে হ্যাঁ কন্টিনিউয়াস থাকলেই হবে তো এটা হচ্ছে তোমার মূল লজিক তো এই ছিল আমাদের আর 3 নাম্বার পারফেক্ট সেকেন্ড সরি 2 নাম্বার পাস্ট পার্টিসিপল কোথায় দেখতে পাই আমরা পারফেক্ট সব পারফেক্ট টেন্সে মানে ভার্বের কত নাম্বার ফর্মে ভার্বের 3 নাম্বার ফর্মে হ্যাঁ 3 নাম্বার ফর্মে ভার্বের 3 নাম্বার নাম্বার ফর্মে গ্রেট ওকে আর লাস্ট হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল কোথায় দেখতে পাই পারফেক্ট কন্টিনিউয়াস না মানে খুব ইজি আমি একটা খুব ইজি স্ট্রাকচার দিয়েছি হ্যাভিং প্লাস ভার্ব এবং তিনটাতেই কি অ্যাডজেক্টিভের কাজ দেখাইতে পেরেছিলাম আমরা জি জি ওকে তিনটাতে আমরা অ্যাডজেক্টিভের কাজ দেখাইতে পেরেছি সো ইউ আর ডান উইথ আওয়ার ফার্স্ট 2 ইনস্টলমেন্ট ঠিক না প্রথম দুইটার সাথে আমরা শেষ কাজ ইনফিনিটিভ শেষ পার্টিসিপল শেষ থাকলো কি জিরান বা ভার্বাল নাউন ঠিক না জিরান বা ভার্বাল তো দেখেই বুঝতে পারতেছি যে এটা একটা নাউন দেখে বুঝতে পারতেছি এটা একটা কি নাউন গ্রেট এখন তুমি দেখো জাস্ট পার্থক্যটা খেয়াল করো আই এম গোনা ইরেজ ইট তো দেখো পার্থক্যটা খেয়াল করো ভার্ব প্লাস আইএনজি আমরা দ্বারা কি বুঝাইছি আমরা পার্টিসিপল কি বুঝাইছি পার্টিসিপল বুঝাইছি এবং একই সাথে সে কাজ করছে কার অ্যাডজেক্টিভের কাজ করছে এখন সেম জিনিস ভার্ব প্লাস আইএনজি সেম জিনিস কিন্তু হ্যাঁ সেম জিনিস সে কাজ করবে জিরান্ডের সে কাজ করবে কার জিরান্ডের কিন্তু সে কাজ করবে নাউনের মতো বলো সে কাজের মতো কাজ করবে নাউনের মতো তো এই জায়গায় আইসা আমাদের সবথেকে বড় কনফিউশন যে কখন জিরান্ড কখন পার্টিসিপল ঠিক না হ্যাঁ দাদা ওকে তো আমরা আজকে আরো আমাদের 26 মিনিট আছে
আমরা সর্বোচ্চ 30 মিনিট নিব এই কনফিউশন দূর করে দিব ফরএভার। ঠিক আছে, কিন্তু আগে জিরানটা তো একটু বুঝি। তো জিরান দেখেই বুঝতেছি মানে জিরান কার মতো কাজ করে, নাউনের মতো। নাউনের মতো কাজ করবে। তো আমরা যদি খুব ইজি একটা লাইন লিখি, যেমন সে ফর খুব ইজি যেটা আমরা সবসময় লিখি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ঠিক আছে, তো এখানে দেখো এক্সারসাইজ, কোন এক্সারসাইজটা ভালো? ওয়াকিং। ওয়াকিং। আর ওয়াকিং এখানে বাক্যের কি আছে বলো তো বাবারা? সাবজেক্ট, অবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে। তাহলে একটা, হ্যাঁ, একটা বাক্যের সাবজেক্ট কি কখনো অ্যাডজেক্টিভ হতে পারে? না। তা একটা বাক্যের সাবজেক্ট হয় কি? তাড়াতাড়ি বল। নাউন হয়, প্রোনাউন হয়। হ্যাঁ, নাউন বা প্রোনাউনই হয়। প্রোনাউন হয়। হ্যাঁ, তো প্রোনাউনটা তো নাউনেরই আরেকটা নাম, ঠিক না? আরেকটা রূপ। হ্যাঁ, আরেকটা ফর্ম জাস্ট। তো আমরা এখানে বলতে পারি না যে এই ওয়াকিংটা আমাদের ভার্বের আইএনজি এই নিয়মটাকেও আমাদের ধরে রেখেছে, প্লাস নাউনও প্রকাশ করতেছে। আমরা কি তাকে নিঃসন্দেহে জিরান বলতে পারি? হ্যাঁ পারি। ওকে, তো আমরা তাকে নিঃসন্দেহে জিরান বলতে পারি। তো এখন তুমি তখনই আমি তোমাকে সাইডে একটা লাইন লিখে দিই, খেয়াল করে দেখো। আই স এ ওয়াকিং ম্যান। তো তুমি বলতেছো কি আমি কারে দেখছি? একজন হেঁটে চলা মানুষকে দেখেছি। হেঁটে চলা মানুষকে দেখেছি। এখন তুমি খেয়াল করে দেখো, আই স ওয়াকিং ম্যান, এখানে ওয়াকিংটা কি কোনো সাবজেক্ট? না, এটা কাজ বোঝাচ্ছে। কাজ বোঝাচ্ছে। অরিজিনালি এটা তো একটা অবজেক্টও না, এটা তো একটা অবজেক্টও না। অবজেক্ট হচ্ছে ম্যান। ম্যানকে সে গ্লোরিফাই করেছে বা ম্যানকে সে অ্যাডজেক্টিফাই করেছে, ঠিক না? ম্যানকে সে বুঝাইছে ম্যানটা কেমন ছিল। তাহলে সে কি এখানে কোনোভাবে নাউন নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। তাইলে সে এখানে ডেফিনেটলি, তাহলে তুমি বলে দাও এখানে সে কি জিরান না পার্টিসিপল? পার্টিসিপল। পার্টিসিপল। দ্যাটস হোয়াট আই নিড। তো জিরান্ড আর পার্টিসিপল বোঝা গেছে নাকি, মানে বোঝা গেছে নাকি কোনো কনফিউশন আছে বলো? দাদা বুঝা গেছে, আবার একটু বলতেন। কে কইছে আবার একটু কইতে? না পিরামো না, অনলাইনে পিরান যাবে না, খালি একটু নামটা ক। দেখ নাম বললে প্রবলেমে সলভ পাবি, না বললে পাবি না। আলিফ দাদা, আলিফ। আচ্ছা, আলিফ তোর অরিজিনাল নাম আলিফ না, পুরো সার্টিফিকেটের নাম কি? শাহরিয়ার হোসেন আলিফ। শাহরিয়ার হোসেন আলিফ। শাহরিয়ার হোসেন আলিফ। ওকে, শাহরিয়ার। দেখো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে পার্টিসিপল আর জিরান রে ভাগ করছি। যেহেতু পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে ওই উদাহরণটার মধ্যে ওয়াকিং একটা অ্যাডজেক্টিভ ছিল, কারণ সে ম্যানকে মডিফাই করেছে, দ্যাটস হোয়াই উই কল ইট এ পার্টিসিপল। আর যেহেতু ওয়াকিং এখানে একটা সাবজেক্ট হিসেবে বসে গেছে, দ্যাটস হোয়াই উই কল ইট এ নাউন। নাউন যেহেতু, হ্যাঁ, সে জিরান। ক্লিয়ার না? তাহলে জিরান। স্যার দাদা বুঝছি, বুঝা গেছে এখন। হ্যাঁ, ওকে। তো এখন আচ্ছা ঘটনা হচ্ছে এটা দেখতে তো খুব ইজি, তাইলে তো দাদা আজকের ক্লাস শেষ। মানে আমাদের 20 মিনিট 22 মিনিট আমরা কি করব? আমাদের তো ইনফিনিটিভ পার্টিসিপল জিরান আমরা বুঝে ফেলছি, ঠিক না? ঠিক। ঠিক। তো ঠিক হইলেই এখন যায় আমাদের সমস্যাটা দাঁড়ায়। ঠিক হইলেই আমাদের সমস্যাটা দাঁড়ায়। আমি তোমাকে বিগত বছরের জাস্ট একটা কোশ্চেন দিব, তোমরা আমাকে কারেক্ট আনসারটা দাও। আমি জাস্ট দুইটা লাইন লিখতেছি। আমি লিখলাম, সব আজকে দেখাই দিতেছি, মানে আই স দিয়ে লিখতেছি। আই স এ স্লিপিং চাইল্ড, মানে হোয়াট ক্যান বি মোর বিউটিফুল দ্যান দ্যাট, এ স্লিপিং চাইল্ড। ঠিক আছে, আমি লিখলাম দিস ইজ মাই স্লিপিং রুম। নাও সে মি। এখানে কি দুইটাই জিরান, দুইটাই পার্টিসিপল, নাকি একটা জিরান একটা পার্টিসিপল, না একটা পার্টিসিপল একটা জিরান? I saw a sleeping child. এটা তো পার্টিসিপল। মানে এখানে কিন্তু চারটা অপশন আমি তোমাদের বলেছি, চারটার যে কোনোটা হইতে পারে। দুইটাই পার্টিসিপল হইতে পারে, দুইটাই জিরান হইতে পারে। এমন মনে করো না দাদা ইজ নট গুড, ঠিক আছে? এমন মনে করো না যে সে একটা পার্টিসিপল দিছে মানে আরেকটা জিরান দিছে কনফার্ম, এমন কিন্তু না হইতে পারে, ঠিক আছে? বা এমনও হইতে পারে দুটোর একটাও পার্টিসিপল না জিরান না। তুমি আমারে বলো। দাদা স্লিপিং এটা হচ্ছে জিরান।
আচ্ছা, এক নাম্বার কি বললা? এক নাম্বারটা পার্টিসিপল, Participle. হ্যাঁ দাদা পার্টিসিপল দুইটাই হবে। পার্টিসিপল দাদা, আচ্ছা, এক নাম্বারটা দুই নাম্বারটা দুইটাই জিরান, পার্টিসিপল। দুই নাম্বারটা জিরান। জিরান জিরান। আচ্ছা, তো আর কোনো দুই মানে এটার নাম্বারটা কোনো ভ্যারাইটি পার্টিসিপল আছে? দাদা। কেউ আর এটার ভ্যারাইটি বলবা? দাদা দুই নাম্বারটাও দাদা দুইটাই পার্টিসিপল, পার্টিসিপল। আচ্ছা, আমরা দুইটাই হ্যাঁ পার্টিসিপল। আমারও মনে হচ্ছে দুইটাই পার্টিসিপল। আরেকটা সেট পাইলাম, দুইটাই পার্টিসিপল। আচ্ছা, আর কোনো Participle। ভ্যারাইটি? চিন্তা করে বলো, লাস্ট অ্যাটেম্প্ট, তিনটা সেট নিব আর কি। নাই দাদা পাইবেন। আচ্ছা, আর নাই। আচ্ছা, তো দেন জাম্প অন ইট। তো আইস যারা বলেছো দুইটাই পার্টিসিপল, তাদের লজিক কি আগে শুনি, একটু ফাস্ট করি। দাদা ফার্স্টেরটা তো আপনি ওই যে লাস্ট যে এক্সাম্পলটা দিলেন ওইটা সেম টু সেম লজিক। ফার্স্টটা সেকেন্ডটা স্যার কেমন? স্যার কি দাদা বলছেন? সেকেন্ডটার ক্ষেত্রেও দিস ইজ এখন মাইটা তো দাদা আরেক মানে সাবজেক্ট, সেকেন্ডটাতে ওই দাদা রুমটাকে গ্লোরিফাই করছে। হ্যাঁ রুমটাকে দাদা অ্যাডজেক্টিভ হিসেবে ধরা যায়। তো এটা হচ্ছে তোদের রুমটাকে গ্লোরিফাই করেছে। কেমন রুম দাদা? স্লিপিং রুম। হুম, হ্যাঁ এই জন্য দুইটাই পার্টিসিপল। আচ্ছা, এটা খুব ভালো একটা লজিক ছিল। এখন আসো প্রথমটার লজিক কি, প্রথম সেটের লজিক কি? দাদা প্রথমটা তো ঠিক আছে, এখন দুই নম্বরে জিরান কেন এটা? হ্যাঁ হ্যাঁ, ওইটার লজিক কি? কেউ নাই এই যুক্তির জন্য, এই অপরাধীর জন্য কোনো উকিল নাই? দাদা ওইটা নাউন বোঝায় এর জন্য। নাউন কেমনে বোঝায়? আমারে বুঝা, ওরা তো সুন্দর বুঝায় দিছে এটা। আরে উকিল নাই, উকিল না থাকলে তো কেস হেরা যেতে হইব। উকিল পালাইছে। উকিল পালাইছে, কোনো উকিল নাই আমাদের এখানে। আচ্ছা, যদি উকিল নাই তাইলে যার মানে আমি তো মামলা দিছি, তো আমারই এখন মামলা সামলাইতে হবে। যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি দেখাচ্ছি, দিস ইজ কারেক্ট। আচ্ছা, এখন হ্যাঁ, যেটার উকিল নাই ওইটাই কারেক্ট, কিছু করার নাই। মানে লজ্জা থাকা উচিত, যেগুলো রাইট, মানে এইসব লোকজনের লজ্জা থাকা উচিত, যেগুলো ঠিক হয়েও পিছু পড়ে গেছে। এখন আর বলবো না, ওরা তো তাও সাহস করে বলছে, ওরার জন্য আমার কোনো ইয়া নাই, তোরার জন্য লজ্জা আছে। এখন দেখো এটার লজিকটা কি। লজিক হচ্ছে জিরান্ডার পার্টিসিপল চিনার জন্য কিছু নিয়ম আছে। জিরান্ডার পার্টিসিপল চিনার জন্য কিছু কি আছে? নিয়ম আছে। তো অ্যাপ্রক্সিমেটলি 10টা নিয়ম আছে, ঠিক আছে? আমরা আজকে কয়টা নিয়ম করতে পারবো জানি না, টোটাল 10টা নিয়ম আছে। আমার 10টা টেকনিক আছে জিরান্ডার পার্টিসিপল চেনার জন্য। এটা আমি নিজে 10টা বানায় রাখছি যাতে তোমরা আলাদা করে চিনতে পারো। তো এটা একটা খুব ইজি উদাহরণ, আমি তোমাদের দেখাই দিই, একবার দেখাইলেই তোমরা চিনতে পারবা সারা জীবন। খেয়াল করে দেখো, আই স এ স্লিপিং চাইল্ড, এখানে ঘুমাইতেছে কেডা? চাইল্ড। চাইল্ড। তাহলে এই স্লিপিংটা কি চাইল্ডের ফাংশন বুঝায় কি বুঝায় না? বুঝায়। বুঝায়। আর পরেরটা, দিস ইজ মাই স্লিপিং রুম, মানে কি রুম ঘুমায়? এগুলার মতন 12 বাতারি দুনিয়াতে নাই, চুপ থাক, ঠিক আছে? দিস ইজ মাই স্লিপিং রুম, এখানের মধ্যে রুম ঘুমায় না। তো নিয়ম হচ্ছে, বা দাদার টুইট হচ্ছে, আমার টুইট হচ্ছে এটা, যে যখন কোন নাউনের আগের মানে এই যে তোমার পার্টিসিপল বা যেটা ভার্ব প্লাস আইএনজি, উই ক্যান কল ইট এ ভার্ব প্লাস আইএনজি। তো আমরা এটাকে কি বলতে পারি? ভার্ব প্লাস আইএনজি। যখন কোনো ভার্ব প্লাস আইএনজি তার পরবর্তী নাউনের কাজ বোঝায়, পরবর্তী নাউনের ফাংশন বা কাজ বোঝায়, বলো কি বোঝায়? ফাংশন বা কাজ। ফাংশন বা কাজ বোঝায়, তখন সেটা পার্টিসিপল। তখন সেটা কি? পার্টিসিপল। আর ডেফিনেটলি তখন এটা কোন পার্টিসিপল বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল। গ্রেট, তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর যখন
ভার্ব প্লাস আইএনজি পরবর্তী নাউনের ফাংশন বুঝাবে না, তখন সেটা হয়ে যায় জিরান্ড। জিরান্ড। বুঝতে পেরেছো যে আমরা যে পড়াশোনা করি, আমরা যেটা পড়াশোনা করি সেটা হচ্ছে আমাদের এইচএসসি পাসের জন্য, আর এই কোয়েশ্চেন যেগুলো আসে এগুলো হচ্ছে যারা ডি ইউনিট ক্র্যাক করতে চাও তারা। আমি ওই যে প্রথম দিনই ওয়ার্ডটা বলেছিলাম, ডি ইউনিট ক্র্যাক, মনে আছে? মনে আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার? সবাই বুঝছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাহলে আমি আমার সেকেন্ড ট্রিকটা দেখাবো বুঝার। দাদা আরেকবার কোশ্চেন বলবেন? নাই দাদা। আরেকবার বলবো পুরাটা, না কোন জায়গাটা তুই বুঝিস নাই সেটা বল। দাদা নেটের সমস্যা শোনা যায় নাই। সেকেন্ড সেন্টেন্সটা কে কাঁদতেছে? রোমশী টিকটকার। যে জিরান্ড আস্তে 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 হইছে। মাইকেল জ্যাকসন। আমি তোরে বলে দেই, তোর উত্তর আমি বলে দেই, লাস্টে এমন হবে গলার রক্তক ছিঁড়ে যাবে, ঠিক আছে? রোমশী রক্তক টিকটকার ছিঁড়ে দাদা। আমাদের সামনে করোনা চলে আসবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে সেকেন্ড সেন্টেন্সটার মধ্যে রুমকে মডিফাই করে না, আসলে রুমরে যদি মডিফাই করে তারপরও সে একটা নাউনই থেকে যায়। আমরা বলি দিস ইজ আওয়ার বেডরুম, ঠিক আছে? দাদা আমি কিন্তু নামের কথা বলছি। তো কইছস তো পরে কি হইছে? উকিলতি, আমি যখন উকিল খুঁজে বেড়াইছি কেউ আমার কেস নেও নাই, চুপ থাও, আই উইল রিমেম্বার ইউ, ঠিক আছে? এখন আসা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখন আমি বলি, এখন আমি হচ্ছে আরেকটা টেকনিক দিব, সেটা তোমাদের জন্য খুব ইজি, বাট আমি না ওই পার্সোনালি ওই টেকনিকটা পছন্দ করি না, তাও আমি একটু শর্টকাট শিখাবো, ঠিক আছে? সেটা হচ্ছে, খেয়াল করবা আমি টেকনিকটা দিচ্ছি এখানে হোয়াইট বোর্ডে। দাঁড়াও এক সেকেন্ড, এটা ইরেজ করে দিই তাহলে একটু দিতে সুবিধা হবে। তো হ্যাঁ, এই গেল আমাদের হচ্ছে টেকনিকের জিনিসটা। খেয়াল করো, এটা হচ্ছে বাংলা থেকে, হ্যাঁ? যেমন তুই যদি বলিস, দেখো আমি কি বললাম, তুই অর্থটা পড়ার খেয়াল করিস, ঠিক আছে? অর্থটা পড়ার ট্রাই করিস, অর্থটা পড়ার ট্রাই করিস, তাইলে তুই বুঝবি যে হচ্ছে কোনটা মনে কর জিরান, কোনটা পার্টিসিপল, ঠিক আছে? তুমি জাস্ট এরকম দেখো, অর্থটা বোঝা ট্রাই করো বাংলায়। খেয়াল করো, হয়ে গেল। প্রথমে আমরা বললাম রিডিং নিউজ পেপার, তাহলে রিডিং নিউজ পেপারে বাংলা করলে কি হয়? পড়া। এখন এটা আমার কাছে পছন্দনীয় টেকনিক না, আমি আগে বলি, বাট এটা অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই কাজে দেয়। কিন্তু আমি যখন যখন এই বিসিএস লেভেলে পড়াশোনা করাই পোলাবেন্ডে, বা যখন ওই লেভেলে করাই, তখন আমি এটা শিখাই না, বাট তোমরা অ্যাডমিশন এটা খুব ইজি একটা টেকনিক বোঝার জন্য। খেয়াল করে দেখো, রিডিং নিউজ পেপারে বাংলা কি? সংবাদপত্র পড়া। তাহলে তুমি চিন্তা করে দেখো, ক্রিয়ার যে বাংলাটা, ভার্বের যে বাংলাটা, এটা শুরুতে আছে না পেছনে আছে? পিছনে। পিছনে। সংবাদপত্র পড়া পিছনে না? হ্যাঁ। কথা কয় না কেউ, আমি ঘুমায় যাই। হ্যাঁ পিছনে। তো পিছনে থাকলে হচ্ছে সেটা জিরান্ড, পিছনে থাকলে সেটা কি? জিরান্ড। জিরান্ড না, জিরান্ড, ঠিক আছে? তো দেখ, রাইটিং লেটারের বাংলা কি? চিঠি লেখা। হ্যাঁ, চিঠি লেখা। এটা সামনের দিকে আছে না পিছনে? পিছনে। পিছনে, জিরান্ড। থ্রোয়িং স্টোন, পাথর ছোড়া, সামনে আছে না পিছনে? পিছনে। ওকে, তাহলে জিরান্ড। এখন পার্টিসিপল গুলো দেখো, সিঙ্গিং বার্ড অর্থ করলে কি হয়? গায়ক পাখি। গায়ক পাখি, তাহলে সামনে আছে না পিছনে? সামনে। সামনে, তাহলে পার্টিসিপল। বয়েলিং ওয়াটার, সামনে আছে না পিছনে? সামনে। সামনে। পার্টিসিপল। কেমন লাগলো? ওয়াও, জোস দাদা, জোস। ঠিক আছে, তো এই টেকনিক আমি বলতেছি না যে হইতাছে, এটা আমি প্রথমেই বলে নিছি যে এটা শতসিদ্ধ না, বাট এটা তোমার অনেক হেল্প করবে অ্যাডমিশনে। মানে পরীক্ষার দিন লাস্ট মোমেন্টে তুমি বলেছো খাতার মধ্যে এটা পার্টিসিপল না অ্যাডজেক্টিভ, পার্টিসিপল না জিরান, ইজ দেমো নাকি অন্য কিছু দেমো, তখন তুই মনের মধ্যে দেখবি যে নীলা দত্তায় হইতাছে সামনে পিছনে কোবায় দিবি।
ঠিক আছে, সামনে পিছনে কোপ না মানে সি, সরি, আই ডিডন্ট ওয়ান্ট টু মেন দ্যাট। এই হচ্ছে বেদত্ত আমাদের কি পড়ায়? এই বেয়াদব ছেলে পেলে। সামনে পিছে কোবাইতে। আচ্ছা, তো এই হচ্ছে মনে করো জিরান্ডার পার্টিসিপল বোঝার জন্য টেকনিক। তবে আমার কাছে একটা হোল লেকচার শিট আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এটা আজকে খুব সোজা দুইটা টিক দেখাইলাম। তোমাদের একটা হোল লেকচার শিটে এই শব্দ হচ্ছে, বাবা একটু চুপ থাকি না। বাংলা ক্লাসে কথা কইলেও আমি ইয়া দিতে পারবো, বাট ইংলিশ ক্লাসে তুমি যদি মনোযোগ সরায় ফেলো, আই ক্যান্ট হেল্প ইউ, মানে একদমই পারবো না। তো দেখো আমি তোমাদের এখানে একটা লেকচার শিট দিচ্ছি, দেখো দেখা যায় কিনা। এই যে দেখা দেখো যাচ্ছে। এখানে কম্পেয়ারিং জিরান্ড পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ, এটা নিয়ে আমরা টোটাল একটা লেকচার শিট বানিয়ে রেখেছি। টোটাল একটা লেকচার শিট যেটার মধ্যে তোমাকে এই 10টা নিয়মের বর্ণনা করা আছে, আলাদা করা আছে, এবং টেকনিক গুলা কি মানে আমার মানে যে সেন্টেন্স গুলা তোমার এক্সাক্ট আসে, ওই সেন্টেন্স গুলা তোমার এই পরীক্ষায় যেগুলো এক্সাক্ট আসে, ওই সেন্টেন্স গুলো আমরা এখানে দিয়ে রেখেছি, ওই ভার্ব গুলা। লেট মি জাস্ট মেক ইট ক্লিয়ার ফর ইউ, আমি তোমাকে একটু বুঝাই দেই। যেমন এখানে আমরা এতক্ষণ ধরে কম্পেয়ার কিসের উপর করেছি, আমরা জিরান্ডের সাথে পার্টিসিপলের কম্পেয়ার করেছি, পার্টিসিপল। ঠিক না? বাট এখানে শুধু জিরান্ড আর পার্টিসিপলের কম্পেয়ার করা হবে না, এখানে জিরান্ডের সাথে ইনফিনিটিভের কম্পেয়ার করা হবে, ঠিক আছে? আবার জিরান্ডের সাথে ভার্বাল অবজেক্টিভের কনফারেন্ট করা হবে, আবার ইনফিনিটিভের সাথে ডাইরেক্ট অবজেক্টের কনফারেন্ট করা হবে। তো এটা এই লেকচার শিটটা টোটাল তোমার ওর্থ আমি গ্রুপে দিয়ে দিব, পড়ে বুঝতে পারলে বুঝবা, নাহলে তো দাদা আসি, আই উইল সলভ ইট ফর ইউ, ঠিক আছে? বুঝা গেছে? আর তাছাড়া আমাদের এখানে ভার্বালের লেকচার শিট আছে, যেটার মধ্যে আমরা বেসিক্যালি ইনফিনিটিভ কোন ভার্ব গুলা ফলো করে, মানে এখানে তোমার বুঝার কি আমরা 3টা জিনিস দিয়ে দিছি, দেখো এখানে 3টা ছক আছে। এই ভার্ব গুলা সবসময় জিরান্ড ফলো করবে, মানে এটা হচ্ছে একদম লাস্ট। এই আমি তোমাদের খুব ইজি একটা কথা বলি, আমি 3 ধরনের স্টুডেন্ট, সরি বেসিক্যালি আমি 2 ধরনের স্টুডেন্ট ডি ইউনিটে আলাদা করি। বলো কয় ধরনের? 2 ধরনের। 2 ধরনের। হচ্ছে দোজ হু ক্যান মেমোরাইজ, একদম সোজা কথা, যারা মেমোরাইজ করতে পারে। আর 2 নাম্বার যারা পারে না। না না, এখন এখানে তুমি কাউকে ট্রল করার কিছু নাই, কেউ যদি না বুঝে সে মুখস্থ করে পরীক্ষা দিল, মানে মূল কথা হইতাছে ওই 1 ঘন্টা, ওই ডি ইউনিটের 1 ঘন্টা তুমি বাইরে তুমি চান্স পেয়েছো কিনা, এটা হচ্ছে মূল কথা। আমি মুখস্থ করে যদি বমি করতে পারি, আমি চান্স পেয়েছি, আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, আমি হচ্ছে গ্রাজুয়েশন নিছি, তুমি কলা খাবো এবার। আর তুমি যদি কও যে না আমি বুঝা পারবো তাড়াতাড়ি, তাহলে তুমি পারছো, মানে আলটিমেট থিং ইজ হাউ ক্যান ইউ, ঠিক না? তুমি কিভাবে পারবা। তো ব্যাপারটা হচ্ছে দেখো এখানে নিয়মটা কি দেওয়া আছে, এখানে হচ্ছে যারা মুখস্থ করতে পারো তাদের জন্য, অলরেডি যারা পারো না তাদের জন্য আমি ওই যে টেকনিক দেখাইছি, এই দাঁড়াও না। তো দেখো এখানে কিছু ভার্ব দেওয়া আছে, ভার্বস দ্যাট আর অলওয়েজ ফলোড বাই জিরান্ড। এই ভার্ব গুলো সবসময় জিরান্ড দ্বারা ফলো হবে, মানে এই ভার্বের পরে যদি কোনো, এই ভার্ব গুলোর পরে যদি কোনো আইএনজি ওয়ালা ভার্ব থাকে, তাহলে কনফিডেন্ট তুমি ওইটা হচ্ছে জিরান্ড, ওইটা কি হবে? জিরান্ড। হ্যাঁ, এই ভার্ব গুলোর পরে যদি ড্যাশ থাকে, এখন এই ভার্বের পরেও ড্যাশ আছে, এই ভার্বের পরেও ড্যাশ আছে, তুমি কি করবা? এই ভার্ব গুলোর পরে ড্যাশ থাকলে ওগুলা হয়ে যাবে তোমার ইনফিনিটিভ, ওগুলোতে আইএনজি যুক্ত হবে না। বুঝছো না বুঝো নাই? বুঝতে পারলাম। হ্যাঁ, তো তুমি যদি এই দুইটা মুখস্থ করতে পারো, তুমি বলতে পারো যে দাদা তাহলে পার্টিসিপল কই? বাবা পার্টিসিপল তাহলে এই দুইটা বাদে দুনিয়ার সবকিছু। জি দাদা। বুঝছো না বুঝো নাই? দাদা 2 নাম্বার থেকে কি বলছেন বুঝিনি। প্রথমটা হচ্ছে এই ভার্ব গুলার পরে যতগুলা আইএনজি ওয়ালা আসবো সবগুলো হচ্ছে আমাগো জিরান্ড। সবগুলো কি? জিরান্ড। জিরান্ড। এই ভার্বগুলোর পরে যা আসবে সবগুলো হচ্ছে আইএনজি হবে না, তারা 2 প্লাস ভার্ব ফর্ম করে ফেলবে, ঠিক আছে? মানে ইনফিনিটিভ হবে। আর এই দুইটা ছাড়া দুনিয়াতে যেগুলো আছে এগুলো কি হবে? পার্টিসিপল। হিয়ার উই গো। তো এখন তুমি আমাকে বলো, এই ক্লাস শেষ না কিন্তু লাস্ট একটা জিনিস আছে, আমাকে বলো তুমি কি টপিক পার্টিসিপল, জিরান্ড আর ইনফিনিটিভ আলাদা আলাদা করতে পারবা? জি দাদা। পারবো। তারপরে জি দাদা। টেকনিক দিয়ে হোক আর হচ্ছে নিয়ম দিয়ে হোক, আর দুইটা সিস্টেমই দেখায় দিছি, মনে রাখতে পারবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ট্রাই করব, আমরা অপশন দেখায় দিছি। এখন তোমাকে আমি কিছু জিনিস দেখাই, ইউ নিড টু সি দ্যাট।
যেমন তোমরা বলতে পারো যে আমার কাছে লেকচার শিট গুলা কি আছে, আমি তোমাকে কিছু, আমি তো আজকে যেহেতু ইংলিশের ক্লাস আমাদের আর 10 মিনিট আছে মাত্র, আমি দেখাই দেই, কারণ পরের দিন আমরা শুধু বাংলা নিয়ে কথা বলবো। তোমাদের আমি এখন একটা জিনিস দেখাচ্ছি, একটার পর একটা লেকচার শিট দেখাবো, তোমরা জাস্ট একটু দেখতে থাকবা। তো সেটা হচ্ছে মানে আমরা ইংলিশের টপিকটা আমরা কিভাবে, কারণ এখানে হয়েছে কি, কেন আমার এটা দেখানোর মনে হচ্ছে, আমাদের এখানে অনেকেই আছো যারা হচ্ছে আমাকে বাংলার টিচার হিসেবে চিনো, ঠিক না? তো ইংলিশের টিচার হিসেবে চিনো না অনেকে, তো এই কারণে আমি দেখাইতে চাই যে ইংলিশের ব্যাপারগুলো কিভাবে আমি সর্ট করে রেখেছি তোমাদের জন্য, বা অলরেডি 4 বছর ধরে আমি কিভাবে পড়াচ্ছি। দেখো আমাদের এখানে ভোকাবুলারি লিস্ট আছে, এখানে ভোকাবুলারি কি লেখা আছে দেখো, এবিসি, ঠিক না? এরকম ভোকাবুলারি হচ্ছে ডি, এই যে DEFG এরকমও লেখা আছে। তো এগুলা কি করা হয়, এগুলা মূলত দেখো আমি তোমাকে দেখাচ্ছি, ভালো করে দেখো, তুমি মানে যদি জয়েন করো তাহলে তুমি কি কি পাবা। এখানে আমি কিছু ভোকাবুলারি করে রেখেছি, যেমন এখানে একটা ভোকাবুলারি করা, মিনিং দেওয়া, সিনোনিম দেওয়া, দেখছো ব্যাপারটা? এখানে ভোকাবুলারি, তার ব্র্যাকেটে লেখা আছে সেটা কোন পার্ট অফ স্পিচ, এবং তার সিনোনিম দেওয়া। অনেকে তোমার অনেক টিচার বলবে যে ভোকাবুলারির জন্য গাইড কিনো, এটা কিনো, বা আমি হয়তো আগে বলছি, বাট এখন থেকে আমি বলবো না, কারণ আমার ভোকাবুলারি লেকচার শিট আছে। এরকম করে আমার টোটাল ভোকাবুলারি বানানো আছে, প্রত্যেকটা মানে ধরনের আমার ভোকাবুলারি বানানো আছে, যে কোনটা তোমার কি কি পড়তে হবে, এবং ভোকাবুলারির মধ্যে থেকে আমরা সাজেশনও করে দিই যে এগুলা তুমি পড়বা। সেকেন্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে আমরা কিছু একটা জিনিস পড়েছিলাম না? ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরীক্ষায় অনেক কোয়েশ্চেন আসে এবং এটা আমরা পারি না, এটার জন্য দাদার এই লেকচার শিটটা আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা কি করে দেখো, প্রথমে এখানে প্রিপোজিশন সম্বন্ধে তোমাকে আলাদা রুল দেওয়া থাকবে, এগুলা সব বইয়ে দেওয়া থাকে, এগুলা দেওয়া থাকে। এক্সারসাইজের জন্য আলাদা এগুলোও পাবা না যেটা সেটা আমি দেখাই দিচ্ছি। পাবা না যেটা সেটা হচ্ছে এইরকম, এখানে দেখো কতগুলা সেট আছে, 16টা 17টা সেট আছে, দেওয়ার পরে আমি তোমাদের এখানে পার্ট 1 করে দিছি, খেয়াল করে দেখো, দেখো এখানে পার্ট 1 আছে না? তো এখানে জি দাদা। হ্যাঁ, এখানে টোটাল অনেকগুলা মানে প্রিপোজিশন আছে। এখন তুমি বলতে পারো দাদা এতগুলা প্রিপোজিশন কিভাবে পড়বো? ওকে, হিয়ার উই গো। আমরা এতগুলা প্রিপোজিশন তোমাকে পড়াবো না, আমরা কি করব দেখো, পাশে ব্লক করা আছে, দেখতেছো ব্লক? হ্যাঁ হ্যাঁ জি দাদা। এবং এটা নিয়মটা খেয়াল করো, প্রথমে তোমাকে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মানে শব্দ দেওয়া আছে, তারপরে হচ্ছে প্রিপোজিশনটা, তারপর বাংলা অর্থ, তারপরে এখানে একটা লাইন দেওয়া আছে। তো তুমি খেয়াল করে দেখো, তোমাকে আমি পরীক্ষার আগে জাস্ট বলবো, ওই যে যারা মুখস্থ করতে পারো, যারা পারো না তাদেরকে বলবো তুই খালি ব্লক পড়া চলে যা, ঠিক আছে? এবং তুই পরীক্ষায়, তোমরা তো ইনশাল্লাহ বলো, আমি কি বলবো, আই এম অপটিমিস্টিক যে হচ্ছে পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন আসবে, এবং এসেছেও এখন পর্যন্ত এই ব্লক গুলা থেকে। এখন যারা মুখস্থ করো তারা কবে তাইলে দাদা আমরা পড়বো না কেন? বাবা তোরা পড়, কিন্তু তোরা তো ইউ মুখস্থ করতে পারো, তাহলে বেশি পড়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা। তো এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের লেকচার শিট, বুঝেছি? টোটাল কতগুলো দাদা। প্রিপোজিশন? আমরা অনেক কমায় দিব, ধরো 100-র মধ্যে নিয়ে আসবো, আরো কমায় দিতে পারবো, ঠিক আছে? তারপরে সব ফ্রেজ, তোমাদের জিনিসগুলো আমি দেখাই দিই, কারণ আজকের পরে তো আর তোমাদের হচ্ছে ইংলিশটা নিয়ে কথা হবে না। তো ধরো হচ্ছে ফ্রেজ থেকে পরীক্ষায় আমরা প্রতিবার কোয়েশ্চেন পাই, প্রতিবার ইডিয়মস এন্ড ফ্রেজ। তো ইডিয়মস এন্ড ফ্রেজে দাদার এই যে সেম প্যাটার্নে করা, ফ্রেজ দেওয়া, মিনিং দেওয়া, এক্সাম্পল দেওয়া, এই যে বামে দেখা যাচ্ছে ব্লক। ইয়েস। সো দেখছো, তোমার অলরেডি সাজেশন আমরা করে রেখেছি। টিচাররা করে কি, বা অন্য যে কোচিং এ তুমি যাবা, এত লেকচার শিট দিব, বই দিব, বাট সাজেশন এখন থেকে না, আমি এখন থেকেই তোমার হোম কেয়ারে পড়াইতেছি ব্যাপারটা অলরেডি, ঠিক আছে? আমি কেন বলতেছি, কারণ আমি ইংলিশ, তোমরা আগে আমার সাথে পরিচিত নাই দেখে আমার কাছে জিনিসগুলো তুমি দেখতে পারবা না, তাই আমি দেখাই দিচ্ছি। এগুলো আমরা এভাবে পড়াই, আলাদা আলাদা করে, পার্ট করে, এরপর বোল্ড করে, যে যাতে খারাপ স্টুডেন্টরাও আমার কাছে থাকবে, ভালো স্টুডেন্টরাও থাকবে। এটা হচ্ছে ফ্রেজ। লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, যেটা ডেফিনেটলি পরীক্ষায় 2টা থেকে 3টা থাকবে। ট্রান্সলেশন দেখো, ট্রান্সলেশনে যেটা আমি করছি, ট্রান্সলেশনে ব্লক করি নাই, ট্রান্সলেশনে পার্ট করা, পার্ট 1 করবো, পার্ট 2 শিখাবো, পার্ট 3 শিখাবো, যারা পার্ট পারবা না তাদেরকে আবার পার্টে চলে যাব। তো এখানে পার্ট করা আছে প্রত্যেকটা ট্রান্সলেশন, সেগুলো আমার নিজের করা, এবং এরপরে তো এনাফ লেকচার, মানে তোমার এখানে চিন্তা করতে পারবো না, এতগুলো অবজেক্টিভ তোমার জন্য দেওয়া, ঠিক আছে?
তো এইগুলো হচ্ছে মনে করো ইংলিশের লেকচার শিট আই হ্যাভ ডান। তারপরে হচ্ছে প্রত্যেকটা জিনিস তোমার এরকম সর্ট করা আছে। তোমাদের তো আমি বলেছি তোমরা ইংলিশের টোটাল 70টা গ্রামারের লেকচার শিট পাবো। তো ইংলিশ নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, এটা ভোকাবুলারি পার্ট দেখাইলাম, তারপরে হচ্ছে তোমাদের আমি হচ্ছে আমার গ্রামার আজকে দেখাইলাম, তারপর যদি ইংলিশে কারো কোনো কনফিউশন থাকে ইউ ক্যান আস্ক মি, যে দাদা আপনার মানে একদম সরাসরি আস্ক করতে পারো যে দাদা আমরা এই উদ্ভাসে পড়বো না, বা আমরা কোনো কোচিং এ ডি ইউনিট বা আমরা ফোকাসে পড়বো না, আপনার কাছে সিঙ্গলি কেন পড়বো, তো ইংলিশের জন্য বেসিক্যালি, তাহলে আমাকে আস্ক করতে পারো। দাদা এটা তো ইংলিশ সেকেন্ড পার্টটা, ফার্স্ট পেপারটা। ওকে গ্রেট। তো ফার্স্ট পেপারের হচ্ছে লিটারেচারের উপর আমাদের লেকচার শিট আছে, তবে লিটারেচারের উপর লেকচার শিট এখনো বানানো হচ্ছে কি কারণে, প্রত্যেক বছর কোশ্চেন চেঞ্জ হয়, এবং গত বছরের আগের বছর থেকে ইংলিশে লিটারেচার উঠায় দিছিল, কথাটা বুঝো, ফার্স্ট পেপারে লিটারেচার উঠায় দিছিল, গত বছর তারা জাস্ট 3টা না 4টা কোশ্চেন মাত্র দিছে। তো দ্যাটস ওয়াই লিটারেচার আমাদের থিঙ্ক করতে হবে এবছর লিটারেচার আদৌ দিবে কিনা এটা, এবং লিটারেচার ডি ইউনিটে আসে না। সো ডি ইউনিট মানে হচ্ছে কমার্স আর সায়েন্স ওয়ালাদের লিটারেচার টোটালি লাগবে না, বি ইউনিটের লিটারেচার লাগবে। লিটারেচার জন্য আমি তোমাদের জাস্ট 50টা বা 60টা মানে সিলেবাস দিয়ে দিব। আমার কাছে লেকচার শিট অলরেডি আছে, বাট ইট ইজ নট রেডি ইয়েট, তাই আমি তোমাকে এখানে দেখাচ্ছি না, বাট আমার কাছে লেকচার শিট আছে। তুমি যদি ড্রাফট দেখতে চাও আই উইল সি ইউ। ঠিক আছে, ওকে। আর কোনো কোয়েশ্চন? ইউ আর ওয়েলকাম টু আস্ক এনিথিং ইউ ওয়ান্ট, মানে যে কোনো কিছু, মানে ইভেন যত খারাপ জিনিসই হোক যে কোনো কোয়েশ্চেন করতে পারো রিলেটিভ টু ইংলিশ অর প্রিপারেশন। মানে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে দুইটা জিনিস হবে, এক অলরেডি তুই টাকা দিয়ে লাইছস, এখন কোয়েশ্চেন করে লাভ নাই, আমি মারা খেয়ে গেছি। সেকেন্ড হচ্ছে আমি তো এমনিও পড়ুম না উদয় দাদার ক্লাস করতে আইছি, কোয়েশ্চেন করে লাভ। এই দুই সাইড বাদ দিয়া যদি কোনো লোকজন থাকো, ইউ শুড আস্ক যে কোনো কোয়েশ্চেন, যে দাদা আমি তো খুবই কম সিজিপি পাবো, বা আমি খুব কম জিপিএ পাবো, আমি কি আদৌ চান্স পাবো, বা আমি কি আদৌ পড়বো। দাদা এখানে আমি পড়লে কি মেডিকেলটা আমার হবে? আচ্ছা গ্রেট কোয়েশ্চেন। এই যে এরকম কোয়েশ্চেন গুলো আমি চাচ্ছি ডেফিনেটলি। আমি প্রথমেই আমার লেখার মধ্যে বলে দিয়েছি যে তোমরা যদি এখানে পড়ো তাইলে হচ্ছে মাত্র 8000 তোমার পেমেন্ট, তাও তোমার 4 মাসের, ঠিক আছে। এবং আমি তোমাকে বলে রাখি এমন জিনিসটা না 4 মাস, আমার পরীক্ষা টোটাল আমি 100টার মতো পরীক্ষা নিব, আমি বলেই দিছি, ঠিক আছে। 100টার মতো পরীক্ষা, এখানে লেখা আছে অথবা 30টা, আমি গত ক্লাসে তোমাদের বোঝাইছি 100টা পরীক্ষা কিভাবে নিব, যে যতটা দিতে পারবে 100টা পরীক্ষা নিব। তো আমার যদি মনে হয় আমার 5 মাস লাগবে, আমি 5 মাস নিব, বাট পেমেন্ট 8000ই থাকবে। আমার যদি মনে হয় আমি 6 মাস নিব, আমি 6 মাসও নিতে পারি, বাট পেমেন্ট 8000ই থাকবে। তো এই মেডিকেলের জন্য হবে কিনা, মেডিকেলের জন্য তুমি একটা জিনিস তোমাকে বলে দিই, মেডিকেলে ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি যেই মার্কের জন্য তুমি লড়াই করো, ওই মার্কের নাম্বার, মনে করো ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রিতে মনে করো সেফর 80 আছে, আমি এখন এক্সাক্ট আমি বললাম না, মনে করো 80 আছে, ওই 80তে তুমি যা পাবা তোমার অপোজিট লেভেলের স্টুডেন্ট সেম পাবে। এখন আসো, ওতে তোমার হবে কি, ওতে তুমি পজিশন তার সাথে সমান আসবে, মানে ওই যে 3000-এর ভিতরে ঢুকায় ইংলিশ সাধারণ জ্ঞান, 3000-এর ভিতর তোমাকে ইংলিশ আর সাধারণ জ্ঞান ঢুকায়। মানে তুমি মেডিকেলে যদি এক্সাক্ট চান্স পাইতে চাও, মানে চান্স মানে মেডিকেলে পাস করছি এমন না, চান্স পাইতে চাও, ইউ নিড দিস কোর্স, ডেফিনেটলি ইউ নিড ভোকাবুলারি। ঠিক আছে, যেমন ও আরেকটা জিনিস আমি দেখাই নাই তোমাদের স্ক্রিনে আসছে কিনা, স্ক্রিনে আসছে গ্রুপ ভার্ব নামে একটা জিনিস। দাদা আমরা জিকে এর প্রিপারেশন কিভাবে নিব? ওটা বলছি, দাঁড়াও। গ্রুপ ভার্বটা দেখেছো? তো গ্রুপ ভার্ব আমি দেখাইনি ভুলে, এই সেম গ্রুপ ভার্ব হচ্ছে আমাদের এই অ্যাক্ট অন, আস্ক ফর, মানে এগুলো হচ্ছে ভার্বের সাথে কিছু ভার্ব আছে যেগুলো একই রকম অর্থ, মানে আমি না হঠাৎ করে আমি ব্রেক অ্যাওয়ে আর ব্রেক ডাউন, আমার মনে হয় দুইটাই ভাঙ্গা, কিন্তু দুইটা ভাঙ্গা না। ব্রেক অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, ব্রেক ডাউন মানে ভেঙে ফেলা। তো এইরকমের জন্য আমি আলাদা ভোকাবুলারি এত সুন্দর লেকচার শিট বানায় রেখেছি, পাশে ব্লক কি দেখতেছো? জি। এই হচ্ছে নাদার ইংরেজির জিনিস, মানে তারা যারা এতদিন ধরে চিন্তা করতেছে দাদা বাংলা ভালো, বাংলা পড়ালে ইংলিশ কেমনে পড়ায়, তোমাদের হয়তো বা এটা নিয়ে আইডিয়া ছিল না। তো এই হচ্ছে আইডিয়া, যে এক পাস দিয়ে কতটা জিনিস হতে পারে, এক মেক দিয়ে কতটা জিনিস করতে পারে। ঠিক আছে, মেক আপ, মেক টুয়ার্ডস, মেক ওভার, লুক ওভার, সবগুলো আলাদা করে দেওয়া আছে। ওকে, তোমার দাদা আমি কি নিতে পারবো? মানে নিতে পারবো? আমার পিঠে একটু প্রবলেম হয় সেজন্য। কি নিতে পারবা তুমি?
মানে লেকচার শিট গুলো? না, আমি শুধু লেকচার শিট দিব না, ডেফিনেটলি কোর্স করতে হবে এইটার জন্য দাদা, সরি। না না না, মানে কোর্স যখন করব তখন কথাই বলতেছি, মানে সেই সময়কার কথা। তো তুই বাট কোর্স আমি তো বলছি মানে আমি বুঝি নাই, কোর্স করলে তুই লেকচার শিট পাবি না কেন? দাদা পাবো বলতে বুঝেছি যে মানে শিট আকারে পাবো কিনা, এখন ও আচ্ছা, মানে হার্ড কপি পাবা কিনা? হার্ড কপি। হার্ড কপি হ্যাঁ, পাবা আমার কিনা? ক্ষেত্রেই প্রবলেম। আচ্ছা, হার্ড কপি পাবা কিনা ডিপেন্ডস ভাই। এখন আমি তোমাদের একটা কথা বলি, হার্ড কপি তোমাদের আমি অ্যাকসেপ্ট করে দিতে পারবো, ডিপেন্ডস হচ্ছে সিচুয়েশনের উপর। এক, ডেফিনেটলি লকডাউন না ঠিক হলে দিতে পারবো না, এক। আর সেকেন্ড হচ্ছে হার্ড কপি আমি তোমাকে সবগুলা দিব না। হ্যাঁ, যদি প্রিন্ট দিয়ে নেই, মানে যদি এই কেউ প্রিন্ট নিজে দিয়ে দাও এটা তো কোনো সমস্যা নাই, বাট হার্ড কপি সেটাই। পাঠাইলে লেট, আমার একটু লেট হবে, কারণ লকডাউন না খোলা পর্যন্ত আই ক্যান্ট সেন্ড, কারণ আমার তো এগুলারে তার থেকে ফটোকপি প্রিন্ট করতে দিয়ে হবে। নেওয়াই ভালো। এই জায়গায় দাদা ফটোকপি, কোরিয়ান সার্ভিসে তুমি কথাটা বুঝতেছো না, এই জায়গায় ফটো প্রিন্ট আউট করে ফটোকপি করা ইটস ইম্পসিবল। এটা ঢাকায় থাকলে আমি নীলক্ষেতে গিয়ে করাইতে পারবো, এই জায়গায় করানো যাবে না, আমি শ্রীমঙ্গলে আছি, এখানে ইম্পসিবল। ঠিক আছে, এখানে এখানে ওয়াইফাই এর চার্জ তুমি ইমাজিন করতে পারবো না কত, আমি 5 Mbps 1000+ টাকা দিয়ে চালাই, ঠিক আছে, তো এটা ইম্পসিবল জিনিস। তো এখন এটা আর একটা কোশ্চেন মাঝখান থেকে জানি করছিল জিকের ব্যাপারে, জিকের ব্যাপারে আজকে কোশ্চেন করার কথা না, তাও আমি একটু বলে দেই। সেটা হচ্ছে জিকের ব্যাপারে আমি তোমাদের বলছি আমরা প্রত্যেক পরীক্ষা তো নিব, ক্লাস লেকচার টপিক ওয়াইজ করাবো। তো জিকের ব্যাপারে এলাবোরেট আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি, তুমি ওখানে হচ্ছে একটু ভিডিওগুলো দেখলে, তুমি ওই ভিডিওগুলো দেখলে ইউ উইল গেট ইউর আনসার্স। বাট আমরা বলে দিয়েছি যে জিকে অলরেডি আমরা টপিক ওয়াইজ করাবো প্রত্যেক ক্লাসে, বাট আমাদের মেইন ফোকাস বাংলা ইংলিশ। কেন? কারণ জিকে আমি তোমাকে উঠায় আনতে পারবো, বাংলা ইংলিশ তোমার না পড়াইলে আমি উঠাইতে পারবো না, কোনোভাবেই পারবো না। আমরা একটু ইংলিশ নিয়ে আরো কোশ্চেন থাকার কথা, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা করতেছো না, মনের মধ্যে যা আছে কইরা লাও ভাই, এই লাস্ট তো। দাদা লিটারেচারে কি করব? লিটারেচার আমি তোমাকে একটা লেকচার শিট দিয়ে দিব, ওইটা পড়ে চলে যাবো, ওইটা থেকে 100% কমন পাবা, 100%। এত কষ্ট করে পড়ে যদি একটাও না আসে? তাহলে তুমি আইয়া আমারে ব্লেম কইরো, আর কি করবা। বাট আমি যেটা দিব ওইটা যদি তুমি পড়ে যেতে পারো 100% পারবা। ওয়েট, লিটারেচার শুধু আর্টস এর বি ইউনিটে আসবে, ডি ইউনিটে কোনো পরীক্ষা আসবে না, আমি আগেই বলে দিতেছি। দাদা আমাদের যে ডি ইউনিট রিটেন আসবে না? হ্যাঁ গ্রেট, রিটেন আসবে, এই একটা কোশ্চেন পাইলাম জাতের, ঠিক আছে, রিটেন আসবে, মানে জাতের না, সরি এই ওয়ার্ডটা ইউজ করা উচিত হয় নাই, আরেকটা কোশ্চেন পেলাম জাতের, আরেকটা। তো যেটা হচ্ছে যে রিটেন আসবে ডেফিনেটলি, রিটেনের জন্যই তো তোমার এই লেকচার শিট গুলা, তোমাদের যে এই জিনিসগুলো বুঝাইছি, এই যে ট্রান্সলেশন দেখাইছিলাম মাঝখান দিয়া, এই যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন তো রিটেনের জন্যই, কারণ রিটেনের গত বছরের কোশ্চেন যদি তুমি দেখো অনুবাদ দিয়ে রাখছে বাংলা ইংলিশ, তো ওই পুরো ট্রান্সলেশনটা তো আমরা এই অনুবাদের জন্যই করব, ঠিক আছে। আর তারপরে তোমাদের আমি আরেকটা কথা বলি, তোমাদের আমি অলরেডি রেডিও করে ফেলেছি, তোমাদের ইন্টারের জন্য কিন্তু এগুলো খুব হেল্প দিবে। ইন্টার যে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এখনো হয় নাই, আর দাদার যে বাংলার লেকচার শিট গুলা বা দাদার যে তোমার গ্রামার টাইপের যে ইংলিশের লেকচার শিট গুলা পুরোপুরি তোমার ইন্টারে দিবে এভেনচুয়ালি। আমার কোর্সে আমি লাস্ট একটা কথা বলে দিই, কেউ যদি কোর্সে ভর্তি হও তাকে আমি ইন্টারের বাংলা ইংলিশের লেকচার শিট তাকে আমি দিয়ে দিব, ফ্রি দিয়ে দিব, বলে দিলাম যাও। বাট ওই 2000 এর পেমেন্টে দিয়ে দিব এমন না, তুই কন্টিনিউ কর, তুই পাবি। আর কেউ 2000 দিয়া পুরা লেকচার শিট সব নিয়ে গেল দাদা টাটা, এমনি হবে না। বাট আমি তোমাদের দিয়ে দিব আমার যত লেকচার শিট আছে বাংলা ইংলিশের ইন্টার এইচএসসি পরীক্ষা নিয়ে, এবং এগুলো তোমার হেল্প করবে। মানে তুমি আমার লেকচার শিট যে দেখে নাই সে আসলে জানে না, লেকচার শিট গুলো দেখলে তুমি বুঝবা যে হাউ মাচ দে ক্যান হেল্প ইউ। যেগুলো পড়ছে এরা জানে। সেফর আমি তোমাদের একটা উদাহরণ দেখাই, বাংলা সেকেন্ডের আমরা অনুবাদের এখানে আমি 25টা বানায় রেখেছি, দেখো এগুলাই তোমাদের ওই যে রিটেনের জন্য খুবই কাজে দিবে। সরি এখানে শুরুতে লেখা আছে একটা জিনিস, একটু এটা সবার জন্য একটু পড়া উচিত, একটু পড়ো তো। Not your grandpa, but if you share this lecture sheet with sheet with outsiders, I will outside certainly become that and kick the shit out of you. মানে হচ্ছে তুমি যদি এই লেকচার শিট আমি যেগুলো দেই এগুলো প্রমোট করার জন্য দিতে পারো, বাট ঘটনা হইতাছে তুমি যদি কোর্সে ভর্তি হয়ে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরে দাও তাহলে খুব পেইন হবে ব্যাপারটা, এটা ঠিক না। তো এখানে দেখো, এখানে দাদা করার মধ্যে
একদম নিশ্চিত দাদা, আপনি করোনার মধ্যে আর সম্ভব না, পসিবল না। না, অনেকে পিডিএফ পাঠায় দেয়, পিডিএফ পাঠায় দিলে করোনা কি করবে? তো যাই হোক, এই 25টা ও তোমাদের আচ্ছা, অনুবাদ হ্যাঁ। দেওয়া আছে, এই 25টা অনুবাদ থেকে তোমাদের এইচএসসি তেও কমন করতে পারে এবং আমাদের অ্যাডমিশনেও কমন করতে পারে। সো এই 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 অনুবাদই আসে ডি ইউনিটের। তো ডি ইউনিটের রিটেনের জন্য আমরা ওয়েল প্রিপেয়ার্ড, মানে আমরা মোর দেন প্রিপেয়ার্ড। আমাদের কাছে যা আছে এগুলো ডি ইউনিটের রিটেনের জন্য এনাফ। নেক্সট, সো আর কোনো কোশ্চেন আমরা আশা করতেছি না। এমনও কেউ আছো যে ইঞ্জিনিয়ারিং এ অলরেডি ভর্তি হয়ে গেছো, এখন মনে করতেছো যে দাদা ডি ইউনিট তো সোজা লাগতেছে আপনার কাছে, তো আমার এখানে সুইচ করা উচিত, এমন যদি কোশ্চেন থাকে হেল্প হইতে পারো। কারণ ভাই দিস ইজ ওয়ান টাইম, মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম। তুমি একবারই অ্যাডমিশন দিবা, এখানে শো অফ করার কিছু নাই আমি 20,000 খরচ করছি। শো অফ হইতাছে তুমি ভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছো কিনা, তাও পাবলিক কিনা। ঠিক আছে, প্রাইভেট ইজ অলওয়েজ দ্য প্রাইভেট, এনইসি হোক আর এআই হোক আর হোয়াট এভার দ্য ভার্সিটিজ আর, দে আর প্রাইভেট। ঠিক আছে, আমরা 1 টাকার চা খাই কিন্তু খাই তো 1 টাকারই চা। তো কোনো কোশ্চেন ডি ইউনিট ইংলিশ না থাকলে আমরা লাস্ট কথা বলে ক্লাস শেষ করব। না দাদা, লাস্ট কথাই বলেন। ওকে, ডান। সো আমাদের 2টা ক্লাস চলে গেল, আমি লেকচার শিট গুলো সব তোমাদের দেখাইলাম। ঠিক আছে, আমি শেয়ার স্টপ করে দিই। আমাদের লাস্ট ক্লাস আছে বাংলা। বাংলার ক্লাসটা আমরা এখনো ফাইনালাইজ করি নাই, 23 তারিখ হবে না, কারণ পর এত ক্লাস দেওয়া যাচ্ছে না। আমরা মেবি এটাকে শনিবার নিতে পারি। হ্যাঁ, আই এম নট সার্টেন অ্যাবাউট দ্যাট, বাট I will figure it between Friday or Saturday. ফ্রাইডে তে হতে পারে বা স্যাটারডে তে হতে পারে। I will let you know definitely, বা সানডে তেও হতে পারে, আমি জানাই দিব। আমি আজকে ফিগার করি নাই। তো লাস্ট বাংলা ক্লাসে দেখো দাদার বাংলা আমরা যেমন আগে উদ্ভাসে করতাম বা যেরকম, একটা খুব সুন্দর একটা বাংলা ক্লাস হবে, আই ক্যান গ্যারান্টি ইউ। তো এটা কইরো। আর তোমাদের ফ্রেন্ডদের এখনো বলি, যারা সায়েন্সের আছো বা যারা বিজনেস মানে হিউম্যানিটিজ এর আছো, তারা বলে দিই, হিউম্যানিটিজ এর যারা আছো তারা দেখো, তাদের জন্য তো আমি একদম নিখুঁত অপশন। কারণ তোমরা যেই কোচিং এ যাও, কোনো কোচিং এ তোমার হিউম্যানিটিজ রে ধইরা পার্সোনালি পড়াবে না। ঠিক আছে, তো হিউম্যানিটিজ এ তুমি এই জায়গায় আমার কাছে পার্সোনাল কেয়ারটা পাচ্ছ, মানে ডিরেক্ট টিউশনই, পার্সোনাল টিউশনই পেতেছো। ঠিক আছে, আর তোমাদের ঢাকা ভার্সিটি একমাত্র অপশন। কেন জাহাঙ্গীরনগর ওই জায়গাগুলো তুমি ভালো সাবজেক্ট পাবা না। তুমি আইন নিয়ে পড়তে চাও, ইংলিশ নিয়ে পড়তে চাও, ইকোনমিক্স নিয়ে পড়তে চাও, মানে ঢাকা ভার্সিটি তো ঢাকা ভার্সিটি, আর এই চান্সটা তোমার জন্য বেস্ট। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলা আর ইংলিশ তোমার দরকার। বাংলা ইংলিশ তুমি যদি আমার লেকচার শিট পেয়ে যাও, তোমার ইন্টার এ প্লাস চলে আসবে ডেফিনেটলি, এটলিস্ট বাংলা ইংলিশে চলে আসবে। আর তারপরে তো তোমার অ্যাডমিশন আছেই। কমার্স ওয়ালারা, বিজনেস ওয়ালারা, যারা বিজনেস স্টাডিজে যারা আছে, দেখো তোমাদের সি ইউনিট, হ্যাঁ, তোমাদের জন্য ঢাকা ভার্সিটি ছাড়া, মানে ওদের যেমন তাও একটু জাহাঙ্গীরনগর অপশন আছে, তোমাদের জন্য ঢাকা ভার্সিটি ছাড়া কোনো অপশনই নেই। কারণ ঢাকা ভার্সিটি ছাড়া তোমাদের বাকি কেউ, এই যে বিজনেসের অবস্থা খুবই জঘন্য। ঢাকা ভার্সিটির বিবিএ তারা অবস্থা টাইট। ঢাকা ভার্সিটি যদি বিবিএ করতে হয়, তুমি চিন্তা করে দেখো, তোমার কাছে ডি ইউনিট একটা খুব সুন্দর অপশন আছে, আর বিবিএ আছে। দাদার এখানে তোমার কতগুলা সাবজেক্ট কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন তোমার করা লাগবে কি, তখন তোমার জাস্ট অ্যাকাউন্টিংটা আলাদা করে পড়া লাগে। এখন তোমার যদি মনে হয় যে অ্যাকাউন্টিং আমি আলাদা করে পড়বো, আমার কাছে টিউটর আছে, বা তুমি খালি অ্যাকাউন্টিং এর কোর্স করতে পারো, খুব ইজি। কারণ আমি তো অ্যাকাউন্টিং পড়াবো না ডেফিনেটলি। এইটা হচ্ছে যে সি ইউনিটের জন্য। আর সি ইউনিটের একটা কথা বলি, সি ইউনিটে আমার এখন পর্যন্ত যা কোয়েশ্চেন হয়, আমি ডিরেক্ট হুবহু কমন ফলাই সি ইউনিটে। কারণ সি ইউনিটের কোয়েশ্চেন কমন আসে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। ডি আর বি এর এটা আমি কইতে পারতাম না, কারণ ডি আর বি ইউনিটের একদম মনে করো ছাপা কোয়েশ্চেন আসে না, যে বইয়ে লেখা আছে এমনি যায় দিয়ে দিল। কিন্তু সি ইউনিটে এটা হয়, সি ইউনিটে একদম কপিকেট কোয়েশ্চেন আছে। ঠিক আছে, ডিরেক্ট কপিকেট কোয়েশ্চেন। তো আর লাস্ট হচ্ছে ডি ইউনিট বা সায়েন্সের যারা, দেখো তোমাদের 3টে অপশন আছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে ঢাকা ভার্সিটি টি, মানে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা হচ্ছে এটা। তো এখন মেডিকেলের কথা হচ্ছে, মেডিকেলে যে কোশ্চেন করছে আমি তাকে আনসার দিয়ে দিছি যে তুমি মেডিকেল পর্যন্ত যাইতে পারবা, বা তুমি যদি পজিশন আনতে চাও, দেন ইউ গট টু অ্যাডমিট ইন দিস কোর্স। এক। সেকেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে বাপমা অনেক খরচ করে, বাট আসলেও কি তোমার ব্রেইনটা ইঞ্জিনিয়ারিং এর জন্য রেডি? একটু চিন্তা করে দেখো। ইঞ্জিনিয়ারিং মানে এমন না যে এটা টিচাররা যেটা ফিজিক্স কেমিস্ট্রি পাস করাইলে এমন। উদ্ভাসের ক্লাস তোমরা অলরেডি করতেছো, আদৌ চিন্তা করো যে ওই 3 ঘন্টা 4 ঘন্টার ক্লাস দিয়ে তোমার ভিতরে যেটি ঢুকতেছে, ওগুলো কি আদৌ তুমি আদৌ পারবা? মাত্র 5টা বা 6টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, তোমার কি মনে হয় আদৌ তুমি ওইটাতে ক্যাপাবল? এটা না দোষ, না দোষ এটা না যে তুমি ক্যাপাবল না, এটা দোষ না। দোষ এটা যে তুমি যে ক্যাপাবল না, এটা তুমি স্বীকার না করা, অ্যাডমিট না করা, ওইটা দোষ।
আমি হোপ করি আমার কথা বুঝতে পারতেছো। আর লাস্ট হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটি ডি ইউনিট। তো ডি ইউনিটের তো নান আদার দেন, তুমি খালি চিন্তা করো তুমি অন্য কোচিং এ ভর্তি হইলা, অন্য কোচিং এ ভর্তি হওয়ার পরে তোমার হবে কি, তোমার আবার তারা টিচাররা যেটা পুশ করে সবচেয়ে বেশি, যেটা সমস্যা বাংলাদেশের, প্রত্যেকটা কোচিং এ ভর্তি হও, প্রত্যেকটা কোচিং এ ভর্তি হও, টিচাররা করবে কি, আমার কাছে প্রাইভেট করো, আমার কাছে প্রাইভেট করো, আমার কাছে প্রাইভেট করো। তুমি একবার কোচিং এ ভর্তি হলে 10,000 টাকা দিয়ে, 10,000 এর নিচে তোমার ভর্তি করাবে কোন কোচিং? মিনিমাম 10,000 এর পরে তুমি হচ্ছে এই আস্তে 10,000 এর পরে হচ্ছে তুমি অলরেডি করবা কি, তুমি হচ্ছে মানে ভর্তি হইলা 10,000 এর পরে, তারপরে তোমার টিচার পড়বে যে আমার কাছে প্রাইভেট পড়ো, তার কাছে 5,000 দিলা, আর ইংলিশ টিচার বলবে তার কাছে 5,000 দাও। 20,000 টাকা তুমি অলরেডি খালি প্রাইভেটের পিছনে খরচ করলা, তারপরে তো বই আছেই, তো তুমি অমনে খরচ করতেছো। আর এখানে তুমি 8,000 টাকায় প্রাইভেট টিউশনটা পাচ্ছ, প্লাস লেকচার শিট, সব লেকচার শিট উইথ এইচএসসি লেকচার শিট। তো আমি জানি এর থেকে বেটার ডিল তোমাকে বাংলাদেশে এই মুহূর্তে কে অফার করবে। তো দ্যাটস অল, তো বেটার ইউ মেক দ্য স্মার্ট মুভ। আমরা পরের ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? ফ্রেন্ড টেন কিছু যোগ করো। টাটা। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার ইনবক্স আছে, ইউ ক্যান অলওয়েজ নক মি। স্টে টিউন, বাই।